নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সন্ত্রাস বিরোধী বিল পাস, বিচার করা যাবে নেতাকর্মীদেরও, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি দিল সংসদ। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু, আতঙ্কে অভিভাবক, 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। কেনা হচ্ছে আরও 419 কোটি টাকার ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে নিয়মিত যোগাযোগ রক্ষায় একমত বাংলাদেশ ভারত। দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা। হঠাৎ বাজার থেকে উধাও ভোজ্য তেল, দোকানে দোকানে ঘুরে হয়রান ক্রেতা। চট্টগ্রামে মজুত করা 22,000 লিটার জব্দ, কারসাজি বন্ধের দাবিতে ক্যাবের মানববন্ধন। এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র খুলল হরমুজ প্রণালী। বিশ্ববাজারে তেলের দাম কমল 16.5%। দেশে ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদে পাস হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল। এর আওতায় অনলাইন অফলাইনে প্রচারণায়ও থাকছে নিষেধাজ্ঞা। বিচার করা যাবে নেতাকর্মীদেরও, রাখা হয়েছে 4 থেকে 14 বছর পর্যন্ত শাস্তির বিধান। এদিকে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি দিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাস হয়েছে। জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যা ও হত্যাকাণ্ড উস্কে দেওয়ার অভিযোগে 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এই অধ্যাদেশের বলে 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ত্রাস বিরোধী আইন বুধবার সংসদের প্রথম অধিবেশনের 81তম দিনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় এই বিলকে সেন্সিটিভ উল্লেখ করে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে স্পিকার জানান, আপত্তির সময় পার হয় তার সম্ভব নয়। 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত ও এনসিপির দাবির মুখে এই অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি তারই বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট প্রস্তাব করছি। যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। এ সময় সর্বসম্মতভাবে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এদিন সরকারি হিসাব নিরীক্ষা বিল সহ আরও 4টি বিল পাশ হয় সংসদে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। সংসদের বিরতিতে চিফ হুইপ জানান, এখন পর্যন্ত 44টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে। শুক্রবারেও চলবে অধিবেশন। সেদিনের মধ্যেই সুরাহা হবে বাকি অধ্যাদেশের। দিব্যদৃষ্টি চোখে যা দেখেছেন তা সঠিক নয়। অনেকগুলো অর্ডিন্যান্স আছে, 3টা অর্ডিন্যান্স একটা বিলের মধ্যে আসছে। এই বিল আমরা পাশ করেছি। 4টা অর্ডিন্যান্স আছে, একটা বিলের মধ্যে আছে, একটা বিল পাশ করেছি। একটা বিল পাশ করা মানে 4টা অর্ডিন্যান্স পাশ হয়েছে। একটা বিল পাশ করা মানে 3টা অর্ডিন্যান্স পাশ হয়েছে। সেই হিসেবে আমরা 44টা অর্ডিন্যান্স ইতিমধ্যে পাশ করে ফেলেছি। 44টা 44। আর বাকি যা আছে আজকে, কালকে এবং পরশু দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 133টারই আমরা একটা ফয়সালা করতে পারবো। এ সময় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে চরম অনিয়ম হয়েছে বলে জানান চিফ হুইপ। অন্যায়কারীদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। আমাদের নেতা বলেছেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। পর্যায়ক্রমে সব উপজেলায় চালু হবে মিড ডে মিল। সকালে সংসদ অধিবেশনের শুরুতে টেবিলে উত্থাপিত বক্তব্যে সরকারের এমন পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর সরাসরি বক্তব্য না রাখলেও লিখিত উত্তর উত্থাপন করা হয়। এতে প্রধানমন্ত্রী জানান, মাধ্যমিকে বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। নারী শিক্ষার প্রসারে সব উপজেলা সদরে মহিলা কলেজ সরকারিকরণে বিবেচনা করছে সরকার। এ সময় 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু সংখ্যা। এতে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় বাড়ছে জটিলতা। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। শরীরে র্যাশ, জ্বর ও নিউমোনিয়া নিয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু। দিনের পর দিন ছোট্ট সোনামণির কষ্ট দেখে মায়ের চোখতাই ছলছল। কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশু। রোগ প্রতিরোধ ক্ষমতা ওর কমতে একটু করে, এজন্য হয়তো ওর হামটা হয়েছে আর কি। ওর বয়স হয়েছে, হামের টিকা দিতে পারিনি। ওর টিকা দেয় না, ওর হাড়ে ছিদ্র আছে, এই জন্য টিকা দেয় নাই। চিকিৎসকরা বলছেন টিকাদানের বয়সসীমার আগেই আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগ বাড়াচ্ছে কয়েক গুণ। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। লক্ষণ দেখা দিচ্ছে এবার খুবই উদ্বেগজনক, সেটা হলো গিয়ে অর্ধেক বাচ্চাই তো 9 মাসের আগে। তাহলে প্রমাণ করে যে আমরা আগে কেন 9 মাসে দিতাম, যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, হামের প্রতিরোধটা মার থেকে পায়, সেটা পারসিস্ট করে। তাহলে দেখা যাচ্ছে আমার সেই বাচ্চাদের সেই জিনিসটা হচ্ছে না। হামের উপসর্গ নিয়ে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালেও প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গালের মধ্যে, মুহের মধ্যে হুটকা হুটকা হইয়া আর কি জানি হয়েছে। বাবু অনেক চোখের ভিতরে উঠছে, চোখটাই মেলতে পারে না। নন্তির মতন উঠছিল বলে হাম ডাক্তারে বলছে। এসব হাসপাতালের চিকিৎসকরা বলছেন বিশেষ ওয়ার্ড চালু করে দেয়া হচ্ছে চিকিৎসা। হামের রোগীদের জন্য মেজাজ কর্নার চালু আছে এখানে। যে সমস্ত হামের রোগীরা আসে তাদেরকে আমরা আইসোলেশন করে থাকি, যেন অন্যান্য বাচ্চারা, সুস্থ বাচ্চারা আক্রান্ত না হয় হামে। আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কুষ্টিয়া সদর হাসপাতালে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাব তার কাছে। রাশেদ, হ্যাঁ, সারা বাংলাদেশের ন্যায় কিন্তু কুষ্টিয়াতেও দেখা দিয়েছে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন, বিশেষ করে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে দেখা দিয়েছে হাম এবং রোগীদের কিন্তু ভর্তির সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন। এছাড়া বিশেষ করে কুষ্টিয়া যে সদর হাসপাতালে, সেই সদর হাসপাতালে কিন্তু 20টি সিটের বিপরীতে এখন পর্যন্ত ভর্তি হয়ে আছে 34 জন রোগী। নতুন করে আরও 6 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। তিনি আমাদেরকে জানিয়েছেন শুধু কুষ্টিয়া না, কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলা থেকেও কিন্তু রোগী আসছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজেও কিন্তু প্রায় 42 জন রোগী এখন অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত ইতিমধ্যেই কিন্তু গত 8 দিনে 7 জন শিশু মারা গেছে এই হামের উপসর্গ নিয়ে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। এছাড়া কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন অঞ্চলে মাইকিং এর মাধ্যমে বিশেষ করে হামের বিষয়ে কিন্তু সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ কিন্তু সরবরাহ করা হয়েছে হাসপাতালগুলোতে এবং অতিরিক্ত ডাক্তারও কিন্তু দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে আর কোনো শিশু যাতে দুর্ঘটনার শিকার না হয় সেই বিষয়ে কিন্তু আসলে বিশেষ করে রোগীদের চিকিৎসার ব্যাপারে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন। এবং এছাড়া বিশেষ করে শিশু ওয়ার্ডে কিন্তু অতিরিক্ত ডাক্তার কিন্তু তারা বিশেষ করে সিভিল সার্জন অফিস থেকে কিন্তু নিয়োগ দিয়েছে, যাতে এই হাম এবং হামের প্রাদুর্ভাব এবং উপসর্গ নিয়ে যাতে সবাই সঠিকভাবে চিকিৎসা পায় বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে হামের মৃত্যু সংখ্যা এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া থেকে SM রাশেদ। এদিকে 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে 20 এপ্রিল থেকে। সকালে সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। জানান, ইউনিসেফ থেকে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে 2 কোটি 19 লাখ টিকা সরকারের হাতে এসে পৌঁছেছে। উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি মাননীয় স্পিকার। এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া
চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরও বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়, আমরা যাতে সবার আগে পাই এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো। মাননীয় স্পিকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছে ঢাকা দিল্লি। ভারত সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। বিকেলে এস জয়শঙ্কর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের ছবি দিয়ে জানান, বাংলাদেশের প্রতিনিধি দলকে আতিথ্য দিতে পেরে তিনি আনন্দিত। দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক সহ আঞ্চলিক এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে বলেও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বিকেল 4:30টায় বাণিজ্য ভবনে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকে বসেছেন খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই সীমান্তে হত্যা। লালমনিরহাটে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। বিজিবি জানায়, ভোরে শূন্য লাইন থেকে ভারতের প্রায় 500 গজ ভেতরে গুলির শব্দ শোনা যায়। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, 7 থেকে 8 জন বাংলাদেশি কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ঘটে। এ সময় আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ইরান প্রসঙ্গ। রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নির্দিষ্ট শর্ত মেনে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে তেহরান। যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পূর্ণাঙ্গ বিজয় হয়েছে বলে দাবি ট্রাম্পের। যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই তেহরানের রাজপথে ঢল নামে সাধারণ মানুষের। হামলার ভয় আর আতঙ্ক উপেক্ষা করেই ইরানের জাতীয় পতাকা হাতে স্লোগান দেন হাজার হাজার মানুষ। যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বলেন, ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকির কাছেই মাথা নত করেনি তেহরান। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরান একটি পরাশক্তি। চুক্তি না মানলে আমরা তাদের সাথে অন্যভাবে বোঝাপড়া করব। আমাদের সর্বোচ্চ নেতা যা বলবেন আমরা তাই মেনে নেব। তিনি যদি উপযুক্ত মনে করেন আমরা যুদ্ধবিরতি মেনে নেব। তিনি যদি না করেন আমরা রাজপথে থাকতে এবং অনির্দিষ্টকালের জন্য লড়াই করতে প্রস্তুত। এর আগে পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও কয়েক ঘন্টা পরেই ইরানের 2 সপ্তাহের জন্য হামলা বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধ ও ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে হামলা স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। পরে যুদ্ধবিরতির সম্মতির কথা জানায় ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিতে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন যে এই চুক্তি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে। ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা বলা হলেও এর সঙ্গে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছে নেতানিয়াহু কার্যালয়। যুদ্ধবিরতি কার্যকরের পরও পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে ইরান ও ইসরায়েল। ট্রাম্পের ঘোষণার পরপরই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করে তেল আবিব। অন্যদিকে বুধবার ভোরেও ইরানের উপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুদ্ধবন্ধের সুবাতাস বইতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। চাঙা শেয়ার বাজারের সূচক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর বিশ্ব বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। একদিনের ব্যবধানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম কমেছে 16.5%। চাঙ্গা হয়েছে এশিয়ার পুঁজি বাজার। সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরাও। পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরই নিজের অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। এমন ঘোষণার পরই ইতিবাচক প্রভাব পড়ে জ্বালানি তেলের বিশ্ববাজারে। একদিনের ব্যবধানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম $115.20 কমে বুধবার সকালে নামে $96.56। একদিনে দাম পড়ে 16.5%। যদিও এর আগে ইরানকে ধ্বংস করে দেওয়ার ঘোষণায় মঙ্গলবার এই তেলের দাম ছিল ঊর্ধ্বমুখী।
ব্রেন্ট ক্রুডের দামও রাতারাতি 13.43% কমে বুধবার সকালে প্রতি ব্যারেলের দাম নামে $94.55। জ্বালানির বাজারে গ্যাসোলিনের দাম 10.45% কমে এদিন সকালে প্রতি গ্যালন বিক্রি হয় $2.96। যুদ্ধবিরতির খবরে চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। জাপানের বেঞ্চমার্ক সূচক নিক্কেই 225 প্রায় 4.9% বেড়েছে। একইভাবে দক্ষিণ কোরিয়ার কম্পি সূচক 5.7% বৃদ্ধি পেয়েছে। হংকংয়ের হ্যাংসেং সূচকও বেড়েছে 2.8%। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে যুদ্ধের শঙ্কা কমায় বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। অন্তরা সেন, সময় সংবাদ। ফিলিং স্টেশনে কমছে না গ্রাহকের ভোগান্তি, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না তেল। কোথাও পাওয়া গেলেও পরিমাণ কম। এ অবস্থায় কোথাও কোথাও তেল বিক্রি করা হচ্ছে অ্যাপের মাধ্যমে। শৃঙ্খলা ফিরিয়ে জ্বালানির নিরাপত্তা নিশ্চিতে সরকারের অভ্যন্তরীণ লুটপাট বন্ধের পরামর্শ বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যে সংকট শুরুর পর থেকেই দেশের ফিলিং স্টেশনগুলোতে এই ভোগান্তির চিত্র এখন নিত্য বাস্তবতা। লম্বা সময়ের অপেক্ষা, তবুও তেল মিলছে না চাহিদা মতো। অধিকাংশ পাম্প বন্ধ থাকায় বেশি চাপ পড়ছে খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে। 6:30 আইসায় যেভাবে ভুক্তভোগী আমরা লাইনে দাঁড়ার পরে এক পর্যায়ে বলতেছে অকটেন পেট্রোল নাই। এর মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে যে বেশি বেশি পেট্রোল লাগবে, সবাই ঘরে ঘরে জমা রাখতেছে, অনেকেই ঘরে ঘরে জমা রাখতেছে। 4-5 ঘন্টার মধ্যে এর মধ্যে কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিচ্ছু নাই। অপেক আগ্রহ হয়ে যে বসে রয়েছে, ধীরে 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 গাড়ি এগাচ্ছে। সব পাম্পে তেল দেয় না, একটা পাম্পে তেল নাই। এখানে আসলে শোনা যায় যে আমরা ডিও করতে দিছি, আমাদের গাড়ি আসবে। এই বিষয়গুলো আরেকটু ভালো ব্যবস্থাপনা দরকার। পাম্পটা যে আপনার দিচ্ছে এটা অনেক ভাগ্য, অন্য অন্য পাম্প টোটালি বন্ধ আছে। এই অবস্থায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগেও মাঠে নেমে পড়েছেন কেউ কেউ। অনলাইনে তদারকির জন্য তৈরি করা অ্যাপে চলছে তেল বিক্রির কার্যক্রম। আমরা যে অ্যাপটা ডেভেলপ করেছি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে একজন ব্যক্তি যেন বারবার তেল নিতে না পারে। এই অ্যাপটা যদি ভালো চালু থাকে তাহলে ভালো, আর যদি এতে দুর্নীতি হয় তাহলে এর মতো খারাপ আর নেই। সাতক্ষীরায় সব ফিলিং স্টেশনে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত জরুরি পরিষেবা সংশ্লিষ্ট অফিস ও ব্যক্তিদের জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে যেন তেল না দেওয়া হয়। অর্ধেক গাড়ির কাগজপাতি নেই, ড্রাইভারি লাইসেন্স নেই। ভালোভাবে যাচাই করেন, ঠিক তেলের সংকটে গাড়ি কমবে। রাঙামাটিতে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করার সুফল মিলতে শুরু করেছে বলে জানাচ্ছেন গ্রাহকরা। ফুয়েল কার্ড আমাদের যে স্ক্যানার আছে, নিয়মতান্ত্রিকভাবে এখানে তারা দেখিয়ে আমাদের পদ্ধতিতে অনুসরণ করে তারা তেল সংগ্রহ করতেছে, সুন্দরভাবে তেল পাচ্ছি। এর মধ্যে নাটোরে ফিলিং স্টেশন থেকে গভীর রাতে 2600 লিটার তেল গোপনে বিক্রি করার অপরাধে 50,000 টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৈশ্বিক সংকটকে আমলে নিয়ে দেশের জ্বালানি নিরাপত্তায় বিশেষ তহবিল গঠনের পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দূর করতে না পারলে সুফল মিলবে না কোন উদ্যোগেরই। নতুন সরকার এসছে, যে কারণে আজকে জ্বালানি সেক্টরে, বিদ্যুৎ সেক্টরের আজকের যে বিপর্যয়, সেই বিপর্যয় তিনি কিভাবে মোকাবেলা করবেন, পুরা সেক্টরের অব্যবস্থাটাকে কিভাবে রিভিউ করবেন, সেই ব্যাপারগুলো হচ্ছে বিষয় বিবেচ্য। আমরা বলেছিলাম যে এনার্জি স্ট্যাবিলাইজড ফান্ড তৈরি করেন, যখন বেড়ে যাবে তখন সেই ফান্ড থেকে টাকা দেওয়া হবে, টাকা দিয়ে সমন্বয় করা হবে। যখন কমে যাবে তখন বাড়তি টাকা, দাম কমানোর দরকার নেই, আমাদের বাড়তি টাকা ওই ফান্ডে যাবে। এইভাবে প্রাইস স্ট্যাবিলাইজড হলে আমাদের জীবনযাত্রার ব্যয় স্ট্যাবিলাইজড হবে। গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সঠিক পন্থা নয় বলেও মত এই বিশ্লেষকের। ফরহাদুর রহমান, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর মাটিকাটা এলাকায় আছেন সহকর্মী আত্মজ রহমান এবং রংপুরে আছেন রেদওয়ান হিমেল। সরাসরি শুরুতেই যাচ্ছি আত্মজের কাছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধে লিপ্ত পক্ষগুলো একটি অস্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটি আশা জেগে উঠেছে। সেখান থেকে বলা যায় যে জ্বালানি তেলের যে একটি সংকট ছিল সেটি অচিরেই শেষ হবে। তবে আমরা এই মুহূর্তে আছি, আমাদের দেশে যে একটি পরোক্ষ প্রভাবে আসলে জ্বালানি সংকট দেখা দিয়েছে, সেই অস্থিরতা তৈরি হয়েছে জনমানুষের মনে। সেই অস্থিরতা চিত্র দেখানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মাটিকাটার একটি ফিলিং স্টেশনে। সেখানে এসে আমরা আসলে পরিবহন চালকদের সাথে কথা বলেছি, বিশেষ করে যারা
মোটরসাইকেল এবং হচ্ছে প্রাইভেট কারগুলো চালিয়ে থাকেন, তারা বলছেন যে মোটরসাইকেল আরোহী যারা বা চালক রয়েছে তারা কেউ কেউ সকাল থেকে অর্থাৎ 10 ঘন্টারও বেশি সময় ধরে এই ফিলিং স্টেশনের বাইরে তাদের জ্বালানি সংগ্রহের জন্য অপেক্ষা করছেন। প্রাইভেট কারগুলোকেও আসলে একই অবস্থায় চিত্র দেখা যাচ্ছে, তারাও আসলে ঘন্টার পর ঘন্টা, কেউ কেউ 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন। দীর্ঘ সারি আসলে একটি একটি করে গাড়িকে যখন তেল দেওয়া হচ্ছে তেভাবেই তারা আসলে তাদের কাঙ্ক্ষিত তেলটি পাচ্ছে। তবে এখানে তারা একটি স্বস্তির বিষয় জানালো যে এখানে ঢাকার অন্যান্য যে পাম্পগুলো রয়েছে, অন্যান্য পাম্পগুলোর মধ্যে আসলে রেশনিং সিস্টেমটা একটু কম, যেমন হচ্ছে বাইকগুলোতে ফুল ট্যাঙ্ক তেল দেওয়া হচ্ছে, গাড়িগুলোকে আবার যতটুকু প্রয়োজন, যদি ফুল ট্যাঙ্ক প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদেরকেও দেওয়া হচ্ছে। আবার বড় গাড়ির ক্ষেত্রেও তারা একই প্রক্রিয়ায় আসলে তাদের যে জ্বালানি সরবরাহ করছে, একই প্রক্রিয়ায় জ্বালানি সরবরাহ করছে। তবে তাদের সাথে কথা বলে তারা যে বলছেন যে যেহেতু মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিরতি, অস্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা আশা করছেন যে হরমুজ প্রণালী দিয়ে যে তেলগুলো আসলে আমদানি রপ্তানি করা হয় সেই সাপ্লাই চেইনটা যদি স্বাভাবিক হয়, স্বাভাবিক যতদিন লাগে যেই স্বাভাবিক হয়, সে স্বাভাবিক হলেই আসলে তারা স্বস্তির মধ্যে থাকতে পারবেন, সেই স্বস্তি তারা ফিরে পেতে চান। আমরা এতক্ষণ জানাচ্ছিলাম রাজধানীর মাটিকাটা থেকে ঢাকার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। এবার আমরা ঢাকার বাইরের খবর জানবো, সেখানে রংপুরে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সারা দেশের মতো রংপুরেও গত 1 মাস ধরে আমরা দেখেছি যে জ্বালানির সংকট, সেই অভিযোগ এনে দেখেছি আমরা যারা গ্রাহক রয়েছেন তাদের পাম্পগুলোতে লম্বা লাইন। আমি এই মুহূর্তে আছি, আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি রংপুরের যেই কলেজ রোড রয়েছে, কলেজ রোডের যমুনা ওয়েল যেই তেল পাম্প, সেখানে আপনাদেরকে একটু প্রথমে জানিয়ে রাখি যে এই পাম্পটিতে কিন্তু কিছুক্ষণ ঘন্টা 3 আগে প্রায় 3000 লিটার পেট্রোল আসার পরে কিন্তু আমরা দেখছেন যে এই গ্রাহকরা কিন্তু একেবারে লম্বা লাইন, প্রায় ঘন্টার পর ঘন্টা লম্বা লাইন দিয়ে কিন্তু এই পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কথা বলেছিলাম যে রংপুরের যেই পদ্মা এবং মেঘনা যেই ডিপো রয়েছে, যেই ডিপো সরবরাহ প্রতিষ্ঠানের যিনি পরিচালক রয়েছেন তার সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন গত 1 সপ্তাহ ধরে এই তেলের কোনো সরবরাহ না থাকলেও আমরা দেখেছি গতকাল তিনি যেমনটি জানিয়েছেন মেঘনা ডিপোতে গতকাল 53,900 লিটার পেট্রোল এবং 13,500 লিটার অকটেন কিন্তু আসার কারণে আমরা দেখেছি গতকাল এই পেট্রোল পাম্পগুলোতে আসলে তেল দেয়া হচ্ছে এবং তেলের যে কার্যক্রম সেটা রয়েছে। কিছুক্ষণ আমরা শাপলা চত্বরের পেট্রোল পাম্পকে ঘুরে দেখেছি, সেখানেও 200 টাকার করে পেট্রোল তেল দেওয়া হয়েছে, সেখানে অকটেল কিন্তু নেই এবং ডিজেল বড় গাড়িগুলোতে কিন্তু ডিজেলের তেল কিন্তু আছে। আমরা একটু ক্যামেরার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরো আবহাওয়া অফিস থেকে পেট্রোল পাম্প পর্যন্ত দীর্ঘ কিন্তু প্রায় 500 থেকে 600 মোটরসাইকেল গ্রাহকদের লম্বা লাইনের কিন্তু উপস্থিতি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা অভিযোগ করছেন যে তারা তেল সংগ্রহ করছেন এবং পাম্প মালিকরা যেমনটি বলছেন তারা সৈয়দপুরের আসলে তেল ডিপো থেকে যে তেলের ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে তারা কিন্তু তেল দিতে পারছে না। সবকিছু মিলে গ্রাহকদের একটি অভিযোগ রয়েছে, অনেকে কিন্তু বোতলে করে তেল সংগ্রহ করে সেগুলো চড়া মূল্যে বাজারজাত করছে, বিক্রি করছে। এই সংকট কিন্তু সে কারণেই তৈরি হচ্ছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রংপুর থেকে সহকর্মী রেদওয়ান হিমেল এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন আত্মজ রহমান। দিনের পর দিন ভোজ্য তেলের সংকট বাজারে মিলছে না পাড়া মহল্লাতেও। ক্রেতাদের অভিযোগ, নিরুপায় হয়ে দোকান থেকে দোকানে ঘুরে কিনতে হচ্ছে বাড়তি দামে। সরবরাহ সংকটের অজুহাত খুচরা ব্যবসায়ীদের। এমন অবস্থায় মানববন্ধন করে ক্যাব বলছে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে সংকট তৈরি করছে একটি চক্র। এদিকে চট্টগ্রামে অভিযানে অবৈধভাবে মজুত করা 22,000 লিটার ভোজ্য তেল জব্দ করেছে যৌথ বাহিনী। রাজধানীর বাজারে ভোজ্য তেলের সরবরাহ কম হওয়ায় দীর্ঘ হচ্ছে সংকট। পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার দাবি বিক্রেতাদের, যার মাসুল গুণে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। একই রকম সংকট চলতেছে, কোথাও বাজারে কোথাও আপনি মনে করেন তেল খুঁজে পাবেন না। কম ভাড়া তো লাগবে, তার কতদিন এইভাবে থাকবে, বেশি দিন ব্যবহার করব, এরকম একটা টেন্ডেন্সি মানুষের ভিতরে আছে। আমরা কোনো সময় রেটের তো বেশি না দিতেছে না, অল্প অল্প দিতেছে, এক কার্টন 2 কার্টন করে দিতেছে, এই তেলে হয় না। এই অবস্থায় বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোজ্য তেলের বাজার অসাধু ব্যবসায়ীদের কারসাজি মুক্ত করার দাবিতে মানববন্ধন করে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। তাদের দাবি, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই অসাধু ব্যবসায়ীরা বাজারে তেলের সংকট তৈরি করছে। মলগুলোতে যাই তখন ভোজ্য তেল যথেষ্ট পরিমাণে দেখা যায়, দেন বাজারে যখন যাই তখন বাজারে কিন্তু ভোজ্য তেলের হচ্ছে যথেষ্ট ঘাটতি দেখা যায়। ব্যবসায়ীদের এই উদ্যোগকে আমরা মনে করি যে তারা সরকারি আইন অথবা জনগণের স্বার্থকে তোয়াক্কা করছেন না। সরকার বসছে না বসছে, সরকারকে
প্রশ্নবিদ্ধ করার জন্য একদল অসাধু ব্যবসায়ী যারা ভোজ্য তেল নিয়ে ব্যবসা করে তারা বাজারে অলরেডি সিন্ডিকেট করে বাজার থেকে ভোজ্য তেল উধাও করে দিচ্ছে। এ সময় সরকার নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি সহ সিন্ডিকেট চক্র চিহ্নিত করে আইনের সর্বোচ্চ শাস্তি সহ 6 দফা দাবি জানান ক্যাব নেতারা। এই লোক দেখানো অভিযান আপনারা বন্ধ করুন। বাজারে সংকট তৈরি করে ভোক্তার নাবিশ্বাস তোলার কারসাজির মধ্যেই চট্টগ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 22,000 লিটার ভোজ্য তেল জব্দ করেছে র্যাব। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিকে দাসত্বের আখ্যা দিয়ে জড়িতদের বিচার দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভায় নেতারা বলেন, শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ ও জ্বালানি কেনার চুক্তি করে অন্তর্বর্তী সরকার, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত রেখেছে ভারত সহ অনেক দেশ। একইভাবে অসম চুক্তিটি বাংলাদেশও বাতিল করতে পারে বলে মনে করেন তারা। অন্তর্বর্তী সরকার দেশবাসীকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে কোনোভাবেই তারা স্বাক্ষর করতে পারেন না। তাদের ইখতিয়ারের বাইরে, তাদের এজেন্ডার বাইরে, তাদের ক্ষমতার বাইরে তারা। এই কারণে আমরা বলেছি তারা একটা অন্যায় চুক্তি করেছেন, অন্যায্য চুক্তি করেছেন। বাংলাদেশের উপরে অন্যায় অন্যায্যভাবে এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তাতে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎকে গুরুতর ঝুঁকি, গুরুতর নিরাপত্তার ঝুঁকির মধ্যে আজকে নিক্ষেপ করা হয়েছে। ঢাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে গুপ্ত অস্ত্র পেন গান। সম্প্রতি কোতোয়ালিতে যুবদল সদস্যকে গুলির ঘটনায় ব্যবহৃত হয় কলম আকৃতির বিশেষ পিস্তল। এর সঙ্গে জড়িত সোহেল ওরফে কাল্লু সহ দুজনকে গ্রেফতারের পর উদ্ধার হয়েছে অস্ত্রটি। কিভাবে অস্ত্রটি দেশে ঢুকলো তা অনুসন্ধান করছেন গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। প্রাণঘাতী গুপ্ত অস্ত্র পেনগান, দেখতে কলমের মতো মনে হলেও আসলে অত্যাধুনিক পিস্তল। বিশেষ এই আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে দেশের সন্ত্রাসীদের হাতে। ইউনিক এই পেনগানটি বাংলাদেশের রাজধানী ঢাকার কোতোয়ালি এলাকায় উদ্ধার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা সবার চোখ ফাঁকি দিতে যেই গান ব্যবহার করে, সেই গান বাংলাদেশে কিভাবে আসলো এটি জানতে হলে আমাদের ফিরতে হবে গত 3 এপ্রিল। সেদিন রাজধানীর কোতোয়ালি এলাকায় এক যুবদল নেতাকে গুলির ঘটনা ঘটেছিল। সেদিন কোতোয়ালি থানা যুবদলের সদস্য রাসেলকে পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে ডেকে নিয়ে বুকে গুলি করে সাইমন। তার সঙ্গে ছিল আরো কয়েকজন। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করতেই গুলি করা হয়। কাগজের মার্কেট লয়ে ঝামেলা ছিল সাইমন গুলোকে, আজিম ভাই নাজিম ভাই গুলোকে আমারও বলছিল, আমি বিপক্ষে ছিলাম না। আমি আজিম ভাই নাজিম ভাই কথা বলছি দেখে মনে কাজটা করছে সাইমনের। শুটার সাইমনের পর ধরা পড়ে সোহেল ওরফে কাল্লু। আসামিসহ কোতোয়ালিতে অস্ত্র উদ্ধারে অভিযান নামে গোয়েন্দা পুলিশ। কাল্লুর বাসার টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়ে তৈরি হয় পেনগান। অপরাধীরা এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ইতোপূর্বে তেমন সংগঠিত হয়নি এবং আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ বা মামলা আমরা ইতোপূর্বে পাইনি। এটার পিছনে আমাদের আগ্রহটা বেশি ছিল, যেটার রুট কোথা থেকে এই অস্ত্রটা আসে সেটি খুঁজে বের করা আমাদের প্রয়োজন। ডিবি বলছে 80,000 টাকা দিয়ে পেনগানটি কেনে পেশাদার কিলার কাল্লু। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গুপ্ত অস্ত্রটি ব্যবহার করে নানা অপরাধে জড়িত সে। কোথা থেকে এই অস্ত্রটি সে সংগ্রহ করেছে, অথবা সে নিজে ক্রয় করে এই অস্ত্রটি এনেছে কিনা, অথবা কারো কাছ থেকে ধার করে এনেছে কিনা, সেই সমস্ত তথ্য আমরা বের করার চেষ্টা করব এবং বের করে এটার সাথে যারই সংশ্লিষ্টতা থাকুক তাকে আমরা আইনের আওতায় আনার বিষয়ে আমরা আন্তরিক রয়েছি। প্রতিবেশী দেশে তৈরি পেনগান বাংলাদেশে কিভাবে ঢুকলো সে অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্রুতই আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের রায়টি চূড়ান্ত মনে হয়নি। আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সংবিধান সম্মতভাবে
প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এই সরকারের আন্তরিকতার বিকল্প নেই। এত বড় সাংবিধানিক বিষয় আপিল বিভাগের সম্মতিতেই হওয়া উচিত। 133টি অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, যার আইনি প্রতিষ্ঠা পাবে সংসদে, বলেন রাষ্ট্রের পক্ষে আইনি সেবা দেয়া অ্যাটর্নি অফিসের কাজ। এই রায়ের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে, যদিও হাইকোর্ট ডিভিশন এই মামলাতে বেশ কয়েকটি ডিরেকশন দিয়েছেন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সহ, কিন্তু হাইকোর্ট কিন্তু নিজেই কিন্তু এই রায়টি যে চূড়ান্ত এটা মনে করেছেন বলে মনে হয়নি। আমরা এখন যে মামলাটি কিংবা যে আপিলটি আপিল বিভাগের শুনানি করবে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট করবে। সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু তার নিজস্ব বিষয় বিবেচনা করবে এবং ব্যাপারে তার সিদ্ধান্ত দিবেন। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আগামীকাল 9 এপ্রিল। 24-এর 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। সহপাঠী ও শিক্ষার্থীদের প্রত্যাশা, শহীদ সাইদ হত্যা মামলার রায় যেন এমন দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিবাদের চর্চা করতে না পারে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। 24-এর জুলাই অভ্যুত্থানে আবু সাইদ হত্যার ঘটনায় সেই বছরের 18 আগস্ট 10 পুলিশ সদস্য এবং ছাত্রলীগ নেতা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ 17 জনকে আসামি করে আদালতে মামলা করেন তার বড় ভাই রমজান আলী। যদিও সেই মামলা স্থগিত করে 2025 সালের 23 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মামলায় আসামি করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 30 জনকে। গত বছর 30 জুন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। মামলায় দুপক্ষের শুনানি, 25 জনের সাক্ষ্য গ্রহণ সহ যুক্তিতর্ক শেষে 9 এপ্রিল রায়ের তারিখ নির্ধারণ করা হয়। ছেলে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশা আবু সাইদের পরিবার ও সহযোদ্ধাদের। 9 তারিখে এটা রায় হবে, তা আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। কোনো অপরাধী ব্যক্তি যেন এই মামলা থেকে, এই সাজা থেকে যেন বেঁচে না যায়। আমার মনচিত্ত হিসেবে ওদের ঘেরে যেন ফাঁসি কাস্টমে চলে হয়। আমরা মনে করি পুলিশ এই ঘটনায় একেবারে সরাসরিভাবে জড়িত এবং তাদেরই সর্বোচ্চ বিচার আমরা কামনা করতেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হত্যার সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িত তাদের শাস্তি যেন দৃষ্টান্ত হয়ে থাকে। যে যতটুকু অপরাধ করছে তাদের ততটুকু শাস্তি হয়, কাউকে যেন অন্যায়ভাবে শাস্তি দেওয়া না হয়, আবার কেউ যেন অপরাধী আবার যেন ছাড়াও না পায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন 6 আসামি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 12ই মে হবে ভোট গ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল। সকালে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমদ জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল, আপিল গ্রহণ করা হবে 26 এপ্রিল এবং নিষ্পত্তি 27 ও 28 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। সংরক্ষিত নারী আসনের বন্টনে বিএনপি জোট পাচ্ছে 36টি আসন, জামাত জোট 13টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন 1টি আসন। সংসদের নির্বাচিত 7 জন স্বতন্ত্র সদস্যদের মধ্যে 6 জন আলাদা একটি জোট গঠন করলেও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা এতে যোগ দেননি। আপিল নিষ্পত্তি 27। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল। বাছাইয়ের জন্য 22 এবং 23 তারিখ। প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল আর ভোট গ্রহণ হবে 12ই মে। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচনকাল এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। সরাসরি প্রথমে যাব আব্দুল আওয়ালের কাছে। বগুড়া 6 সদর আসনে উপনির্বাচনে 150টি ভোট কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু যে নির্বাচনী যে সরঞ্জামগুলো, সেই নির্বাচনী সরঞ্জামগুলো কিন্তু আসলে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে। বিশেষ করে সকাল থেকেই প্রিজাইডিং অফিসার যারা আছেন, প্রিজাইডিং অফিসাররা কিন্তু তাদের যেই নির্বাচনী সরঞ্জামগুলো, সেই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে কিন্তু আসলে 25 রকমের যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে, ব্যালট বক্স ও ব্যালট বক্স সহ ও যেই ব্যালটের সিল সহ যেই 25
25 রকমের সরঞ্জামাদি আছে। এই 25 রকমের সরঞ্জামাদি নিয়ে কিন্তু আসলে প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মচারী আছেন তাদেরকে নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু তারা শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারে ভোট গ্রহণের জন্য সম্পূর্ণ করেছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যেই নির্বাচনী যেই টহল কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছেন। এবং সকাল থেকেই বগুড়া যে সদর উপজেলা রয়েছে 11টি ইউনিয়ন এবং 21টি পৌরসভা মিলিয়ে যেই বগুড়া সদর আসন, এই পুরো আসন জুড়ে কিন্তু আসলে পুলিশ, সেনাবাহিনী, বিজিপি, আর্ম পুলিশ সহ গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য যে আনসার ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার চাদরে পুরো শহরকে ঢেকে নিয়ে তাদের যে নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বিজেপি তাদের ডগ স্কোয়াড দিয়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কিন্তু নিরাপত্তা যে তল্লাশি অভিযান সেটি কিন্তু চালাচ্ছেন। এবং এই যেই ভোট গ্রহণ সেখানে কিন্তু বগুড়ার যেই সদর আসনে সেখানে কিন্তু প্রায় যে আগামীকালকে ভোট গ্রহণে 4.5 লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং 150টি ভোট কেন্দ্রের পাশাপাশি কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে এখানে আসলে ভোট গ্রহণ যে সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে। পাশাপাশি যেই নির্বাচনে যেই নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা বলছেন আগামীকালের যেই নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা কিন্তু আসলে সব ধরনের যেই প্রস্তুতি সেটি কিন্তু তারা সম্পূর্ণ করে ফেলেছেন। এবং তাদের যেই নির্বাচনী যে প্রস্তুতি সেই নির্বাচনী প্রস্তুতিকে ঘিরে আগামীকালের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণে কিন্তু তারা আসলে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করার পাশাপাশি আগামীকালে সুষ্ঠু নির্বাচনী পরিবেশের মধ্যে যে ভোট গ্রহণ হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তো বগুড়া থেকে এই ছিল সর্বশেষ। চলে যাচ্ছি শেরপুরে শহীদুল ইসলাম হীরার কাছে। নির্বাচন আগামীকাল, এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ করতে প্রায় 3,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সারা নির্বাচনী এলাকায় মোতায়েন করা থাকবে। এই নির্বাচনী যারা মোতায়েন করা থাকবে তাদেরকে বিচারিক কার্যক্রম করার জন্য 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন এবং 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাদিন মাঠে কাজ করবেন। আমরা নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামাতের একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে কিন্তু এই নির্বাচনটি স্থগিত হয়ে যায়। এই নির্বাচন স্থগিত হওয়ার পরে নির্বাচনে যখন নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছে, তো শেরপুরে শ্রীবর্দী এবং ঝিনাইগাতি উপজেলা শেরপুর 3 আসন গঠিত। এই আসনে কিন্তু আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তো এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। শেরপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং এর আগে বগুড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। শিক্ষামন্ত্রী জানিয়েছেন একদিন পরপর মেট্রোপলিটন শহরে অনলাইন অফলাইন ক্লাস নেয়ার কথা ভাবছে সরকার। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক বৈঠক শেষে কথা বলেন আরম এহসানুল হক মিলন। তিনি জানান আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা বলেছি একদিন অন্তর একদিন, এমনি আমরা পিছিয়ে গিয়েছি আমাদের সিলেবাস কারিকুলামে, সেই জন্য আমরা বলছিলাম 6 দিন আমরা ক্লাস করাবো। 6 দিনের মধ্যে আমি যদি শুরু করি স্যাটারডেতে অনলাইন, তাহলে তেমন রাস্তায় কনজাকশন হবে না। এই আমি বলছি 2-4টে স্কুলের কথা। সানডেতে অফলাইন, বাসায় থাকো। মানডেতে অনলাইন, টিউসডেতে বাসায়, ঠিক আছে। ওয়েডনেসডেতে স্কুলে, থার্সডেতে বাসায়। থার্সডে হেভি ট্রাফিক হয়, থার্সডেতে বাসায়। তাহলে আমরা কোন দিন আনলাম কোন দিন না আনলাম, 6 দিনের ক্লাস হলো, ছুটিও রইল এবং এটা আস্তে আস্তে টিউন আপ, আস্তে আস্তে অ্যাডজাস্ট হলো এবং আমরা ফিউচার ওয়ার্ল্ডের দিকে যেতে থাকলাম। নির্ধারিত টার্মিনাল ছাড়া যাত্রী ওঠানামা করা যাবে না বলে সাফ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অবৈধ কাউন্টার বন্ধে রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালায় সংস্থাটি। এ সময় 240টি কাউন্টার চিহ্নিত করে বেশ কয়েকটি উচ্ছেদ করা হয়। সিলগালা করে দেয়া হলো অনুমোদনবিহীন কাউন্টার, ভেঙে ফেলা হয়েছে সাইনবোর্ড। সকল কাউন্টারম্যানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
অবৈধ কাউন্টার বন্ধে বুধবার দুপুরে সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় মাইকিং করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রয়োজনীয় মালামাল সরাতে বেঁধে দেয় 1 ঘন্টা সময়। জানান যত্রতত্র নয়, নির্ধারিত টার্মিনাল থেকেই ছাড়বে বাস। তবে কাউন্টার কর্মীদের দাবি, টার্মিনাল থেকে যাত্রী ওঠানামা করার সিদ্ধান্তে বাড়বে দুর্ভোগ। সময় দেখ, লং টাইম একটা সময় দেখ, আমাদের আধা ঘন্টা সময় দিতে আমরা এখান থেকে সরতে পারবো না। সবগুলো কাউন্টার যদি ভিতরে যায়, একটা করে দেয়, তো এই গাড়িগুলো রাখবে কিভাবে? গাড়ি তো ভিতরে রাখার পরিস্থিতি না, যাত্রীগুলো এখানে যেমন যাত্রী ফ্রিলি বসতে পারে। কাউন্টার এখানে দিছে, সব স্টাফ আছে, এরা কি করবে? কাউন্টার এখন বন্ধ হয়ে গেলে না খায় মরা লাগবে না? টার্মিনালের ভিতরে জায়গা থাকবে না যাত্রী নামানোর জন্য ফ্লাইওভারটা, তখন কিন্তু এই জামটা আপনার শনি একটা রায়ের বা কাজ করে বন্ধ চলে যাবে। নির্ধারিত সময় পরে অভিযানে নামে সিটি কর্পোরেশন। 240টি অবৈধ কাউন্টার চিহ্নিত করা হয়েছে জানিয়ে প্রতিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন দায়িত্বে থাকা কর্মকর্তা। যে সমস্ত কাউন্টার ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আমরা মূলত বন্ধ করে দেব, সিলগালা করে দিব। যারা অপসারণ করে নাই তাদেরকে আমরা উচ্ছেদ বা আমরা তালা মারা বা সিলগালা করে আমরা চলে যাব। সিটি কর্পোরেশন থেকে সকাল 9টায় সময় দেয়া হলেও দুপুর 1টার পর শুরু হয় অভিযান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট অধিদপ্তরে অভিযান চালিয়ে দালাল চক্রের 6 সদস্যকে 5 দিন করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া 8 জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পাসপোর্ট অফিসে হয়রানি বন্ধে অভিযান অব্যাহত থাকবে। এ সময় দালালের কাছে না গিয়ে নিজ তত্ত্বাবধানে পাসপোর্টে ফর্ম পূরণ ও টাকা জমা দেওয়ার আহ্বান জানান অধিদপ্তর কর্মকর্তা। 14 জনকে আমরা এখানে আটক করা হয় এবং তাদের মধ্য থেকে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আমরা 6 জনকে 5 দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করি। এই ধরনের অভিযান আমাদের চলমান থাকবে এবং আমরা আশা করি যে আমরা যে দালালদের যে দৌরাত্ম সেটা প্রতিরোধে সক্ষম হব। প্রথমে বলে 200 বা 300 টাকা ফর্ম পূরণ করে দিব, এরপর বলে ভিতরে বিশাল লাইন, আপনার দাঁড়া থাকতে হবে, যদি আমার মাধ্যমে পূরণ করার ফর্মটা তাড়াতাড়ি হবে। আপনারা নিজের তত্ত্বাবধানে ফর্মটা পূরণ করেন, আর ফর্মটা পূরণ করার সময় আপনাদেরকে 3 থেকে 4টা পৃষ্ঠা প্রিন্ট করে দেয়। 3 থেকে 4টা পৃষ্ঠা প্রিন্ট করার জন্য আপনি তাকে কত টাকা দিতে পারেন? হয়তো বা 100, 200, 300 টাকা, বাট এর বেশি টাকাটা নিজের তাদেরকে দিবেন না। চতুর্মুখী সংকটে তৈরি পোশাক শিল্প টানা 8 মাস ধরে কমছে ক্রয়াদেশ ও রফতানি আয়। ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে ভাড়া বেড়েছে জাহাজ ও কন্টেইনারের। জ্বালানি সংকটের অজুহাতে অভ্যন্তরীণ পরিবহন খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বিজিএমইর তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থবছরের মার্চ মাসে 2.78 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হলেও তা আগের বছরের তুলনায় 19% কম। জুলাই মাসে 39.62 বিলিয়ন মার্কিন ডলার রফতানির মাধ্যমে 24.67% প্রবৃদ্ধি হলেও পরবর্তী 8 মাসে তা ক্রমশ পিছিয়েছে। আমাদের তৈরি পোশাক শিল্পের আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে, আমাদের অর্ডারের সংখ্যা কমে গেছে। সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে আমাদের জন্য খুব একটা দুঃসহ পরিস্থিতি বলা যায়। যুদ্ধের এই 1 মাসে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন রুটে প্রতি কন্টেনার পরিবহন ভাড়া 600 থেকে 1000 মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে মেইন লাইন অপারেটররা। ইউরোপে ছিল 16 থেকে 1800, সেটা বর্তমানে আমরা নিচ্ছি 2200 থেকে 2800 পর্যন্ত। অন দ্য আদার হ্যান্ড আমাদের ইউএসএতে ছিল যুদ্ধের আগে 2600 থেকে 2800, যেটা 3800 পর্যন্ত এখন যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা ইউরোপ আমেরিকা হওয়ায় কন্টেনারবাহী জাহাজগুলো হরমুজ প্রণালীর পরিবর্তে লোহিত সাগরকে রুট হিসেবে ব্যবহার করছে। আবার দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, তারপরও তৈরি পোশাক খাতের উৎপাদন খরচ বেড়েছে বলে দাবি গার্মেন্টস মালিকদের। আরএমজি সেক্টরটা একমাত্র সেক্টর যেটা ইম্পোর্টও করে এক্সপোর্টও করে। যে ইম্পোর্টের গুডসগুলো র মেটেরিয়ালস যখন আমরা ঢাকায় পৌঁছাই, সেখানে আগের যে গাড়ি ভাড়াটা ছিল সেটা অলমোস্ট দ্বিগুণের কাছাকাছি চলে গেছে। জাহাজের যে পরিচালন ব্যয় সেটা কিন্তু অত্যাধিক বেড়ে গেছে। পাশাপাশি আমাদের এই যে জাহাজকে কেন্দ্র করে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের যে প্রিমিয়াম অতিরিক্ত বেড়ে গেছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান ভাড়া বেড়েছে সবচেয়ে বেশি। আর তার ফলে আমদানি করা কাঁচামাল কারখানায় পৌঁছানো এবং রফতানিযোগ্য পণ্য বন্দরে পৌঁছাতে নানামুখী সংকট সৃষ্টি হচ্ছে। তেলের যে সংকটের কারণে বাংলাদেশে যে ট্রান্সপোর্টেশন কস্ট ইস ডবল হয়ে গেছে, কন্টেইনার ভাড়াও এখন ডবল হয়ে গেছে এবং
অনেক জায়গার মধ্যে অনেক মেটেরিয়ালস শুধু আমরা যে র মেটেরিয়াল যে ইম্পোর্ট করি সেই মেটেরিয়ালের জন্য টাইম এক্সটেনশন চাচ্ছে। বিগত 2024-25 অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে 30.24 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি হলেও চলতি অর্থ বছরের 9 মাসে তা কিছুটা কমে 28.57 বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025 বাতিল ও কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, খুচরা সার বিক্রি করে 44,000 ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা নির্বাহ করেন। এর সঙ্গে লক্ষাধিক পরিবার জড়িত। ব্যবসায়ীরা অভিযোগ করেন, নতুন নীতিমালার ফলে ইউনিয়ন পর্যায়ে সার বিতরণ ব্যবস্থা ভেঙে পড়বে এবং কৃষকরা দুর্ভোগে পড়বেন। নতুন নীতিমালা বাতিল করে 2009 সালের পুরনো নীতিমালা অনুযায়ী কার্ডধারী খুচরা বিক্রেতাদের ব্যবসা বহাল রাখার দাবি জানান সারা দেশ থেকে আগত খুচরা সার ব্যবসায়ীরা। যারা দুর্নীতি করত তাদেরকে রেখে দেওয়া হয়েছে। যারা এই খুচরা ডিলার, এরা অতি নিরীহ, এদের বিসিআইসি ডিলারের কাছ থেকে সার নিয়ে কয় টাকা লাভ করত, অথচ আমাদেরকে বাদ দিয়ে, আমাদেরকে সব থেকে অসহায় মনে করে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। অথচ বিএডিসি ডিলার আজকে তারা অনেক বড় বড় কথা বলেন, ওনারা কখনোই তাদের দোকান পর্যন্ত বিএডিসি ছিল না, তাদেরকে ওই বড় ডিলারের জন্য তাদেরকে 25 নীতিমালা রাখা হয়েছে। 12 ঘন্টার মধ্যে যদি কোনো সুরাহা কৃষি মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসে, আমাদের দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলে আমরা এখান থেকে সরে যাব, নয়তো আমরা 5টার পর থেকে অবস্থানকৃত এখানে মানববন্ধন এবং কর্মসূচি পালন করব। খেলার খবর। আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সভাপতি করতে নিয়ম নীতির তোয়াক্কা করেননি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গভীর রাতে তার পিএসের উপস্থিতিতে বুলবুলের পক্ষে ভোটকাস্ট করা হয় এমন অভিযোগ কাউন্সিলর ও সার্চ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদের। তিনি বলেন, শুধু বিসিবি নয়, বিভিন্ন ফেডারেশনেও মন মতো কমিটি দেন আসিফ মাহমুদ। জুলাই অভ্যুত্থানের নায়ক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অনেকের কাছে হয়ে ওঠেন ভিলেন। দুর্নীতি আর ক্ষমতা অপব্যবহারের নানা অভিযোগ আসতে থাকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে, যার বড় উদাহরণ ক্রিকেট বোর্ডের বিতর্কিত নির্বাচন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবির হট চেয়ারে বসান আসিফ। এনএসসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার সঙ্গে বনিবনা না হওয়ায় বুলবুলকে স্থায়ীভাবে নির্বাচিত করতে ক্ষমতার দাপট দেখান আসিফ মাহমুদ। রিপোর্টে উল্লেখ করা হয়, নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা ও বিভাগীয় কাউন্সিলরশিপ পরিবর্তন করে বসান পছন্দের লোক। 5 জন কাউন্সিলর ভোট দিলেন, বাট সেই 5 জন কাউন্সিলরের থেকে 2 জনকে আপনি বিসিবির বোর্ডে আনলেন না। তাহলে আপনি জেনারেল বডির সদস্য না হয়ে আপনি ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেলেন। ইলেকশন ছিল 6 তারিখে, আপনি অনলাইন ভোটিং ওপেন করে রেখেছেন 3 তারিখ থেকে। যারা ভোট দিয়েছেন সবাই 6 তারিখে ভোটিং কেন্দ্রে হাজির ছিলেন। তো এটাতে কি বোঝা যায়? এভরিবডি ওয়াজ ইন দ্য কান্ট্রি, বাট তারা সিন্ডিকেট করে একসাথে সবাই ভোট দিয়েছে টু এনশিওর যে আপনাকে আমি বলেছি আমাকে ভোট দিতে হবে, ইউ আর সিইং যে আমি আপনাকে ভোট দিয়েছি কিনা। আমি তো ওনার এপিএসকে দেখেছি ঘুরে বেড়াচ্ছে শেরাটনে, ওনার আরও সহযোগীদেরকে দেখেছি ওইখানে 3 তারিখ রাত্রে ঘুরে বেড়াচ্ছে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর দুর্নীতি আর রাজনীতির প্রভাব মুক্ত করতে দায়িত্ব নিয়ে সার্চ কমিটি গঠন করেন আসিফ মাহমুদ। কমিটির পরামর্শ না শুনে ফেডারেশনগুলোতে বসান নিজের পছন্দ মতো লোক। আমার দেওয়া কমিটির অর্ধেক লোককে ফেলে দিয়ে আপনার কমিটির লোকজনদেরকে ঢুকিয়ে দিলেন, তাহলে তো এখানে, এবং সবচেয়ে মজার বিষয়টা হলো যে সিগনেচার কিন্তু নিচে আমাকেই করতে হচ্ছে। তারা ইউজ করেছে, বাট তারা তাদের বইতে কাজ করেছে, কারণ প্রজ্ঞাপন তো আমি জারি করি নাই। সমন্বয়কদের বিসিবিতে চাকরি দিতে উপদেষ্টা নিজে এবং তার পিএস চাপ প্রয়োগ করতেন বলেও দাবি করেন সার্চ কমিটির এই সদস্য। ছেলে মানুষের মতনই অনেকগুলা কাজ করেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে কিছুক্ষণ পর দ্বিতীয় বোর্ড সভায় বসবেন তামিম ইকবাল। এই মুহূর্তে মিরপুরে বিসিবি কার্যালয়ে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সরাসরি যাব তার কাছে।
আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুরের হোম অফ ক্রিকেটে এবং আমার পেছনে আপনি দেখবেন এখানে লোকজনের যে জটলা রয়েছে সেই জটলার মূল কারণটা আজকে অ্যাডহক কমিটি যে গঠন করা হয়েছে এনএসসি তরফ থেকে সেই জাতীয় ক্রীড়া পরিষদের 11 সদস্যের যে প্রতিনিধি দল তারা কিন্তু আজকে এখানে প্রথমবারের মতো কার্যনির্বাহী সভা যেটাকে বলে অর্থাৎ দপ্তর বন্টন থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের এই সভায় আসতে পারে এবং নির্ধারিত সময় অনুযায়ী আর 10 মিনিট পর অর্থাৎ সন্ধ্যা 6টায় সেই সভা শুরু হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। তবে সেই সভার অনেক আগে অর্থাৎ আমি যতটুকু খবর পেয়েছি দুপুরের আগেই এখানে এসে উপস্থিত হয়েছেন অ্যাডহক কমিটির প্রধান যাকে নির্বাচিত করা হয়েছে তামিম ইকবাল এবং তারপরে একে একে অ্যাডহক কমিটির সদস্যরা এখানে প্রবেশ করছেন এবং সব মিলিয়ে আসলে একটা গুরুত্বপূর্ণ বৈঠকের আগে যেমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা তেমন পরিস্থিতি বর্তমানে হোম অফ ক্রিকেটে বিরাজ করছে। তবে অন্য প্রান্তে যে সাবেক সভাপতি যাকে আসলে জাতীয় ক্রীড়া পরিষদ সরিয়ে দিয়েছেন সেই আমিনুল ইসলাম বুলবুল কিন্তু নিজেকে এখনো নির্বাচিত বিসিবি সভাপতি হিসেবে দাবি করেছেন এবং এই বিষয়ে আসলে আইসিসি থেকে শুরু করে আইনি যে প্রক্রিয়ায় যাওয়া সম্ভব সে সবই আসলে সে করার ঘোষণা দিয়েছেন এবং তার সেই বোর্ডে যে অন্যান্য পরিচালকরা ছিলেন তারাও কিন্তু এখন পর্যন্ত আইনি লড়াইয়ে যাবার একটা ঘোষণা দিয়ে রেখেছেন। অন্য প্রান্তে অ্যাডহক কমিটি কিন্তু আসলে আইসিসির কাছেও সেই তালিকা পাঠানো হয়েছে যে আগের বোর্ড কেন অবৈধ এবং এই অ্যাডহক কমিটিকে কেন বৈধতা দেওয়া হবে সে বিষয়ে কিন্তু আইসিসির দ্বারস্থ হয়েছে। দুই পক্ষই এখন আইসিসির দ্বারস্থ হয়েছে। আজকে সবার পরে হয়তো জানা যাবে কী ধরনের বড় পরিবর্তন আসতে পারে ক্রিকেট বোর্ডে এবং সব মিলিয়ে দেশের ক্রিকেট কোন দিকে যাবে। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। মিরপুর থেকে সহকর্মী সাব্বির মিথুন। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ইমদাদ আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।